মহারানী চিরাগাঙের যে নির্বাচনী সমাবেশ এবং আজকের এখানে যারা যোগদান করতে এসেছেন সেই যোগদান সবাই আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। এই এলাকার অত্যন্ত জনপ্রিয় বিধায়ক শ্রী প্রমোদ রিয়াং মহোদয় উপস্থিত আছেন, যিনি যখন আমি এখানে ঢুকছিলাম ওনার ভাষণ আমি শুনছিলাম রাস্তার থেকে। জনপ্রিয় বিধায়ক শ্রী অভিষেক দেবরায় মহোদয়, তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন যার জন্য আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি, শ্রী সম্রাট জমাতিয়া, যাকে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে যে মনোনীত করা হয়েছে এবং আপনাদের সামনে ভোটের জন্য ভোট ভিক্ষার জন্য আজকে এখানে এসেছেন। এবং অন্যান্য যারা নেতৃবৃন্দরা আছেন এখানে, চন্দ্র রিয়ান মহোদয় উপস্থিত আছেন এখানে, এছাড়া আরো অন্যান্য যারা উপস্থিত আছেন বিশাল সংখ্যায় যারা এখানে মা ও বোনেরা উপস্থিত এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভালো লাগছে এখানে আসার পর এরকম একটা বিশাল সংখ্যক মা ও বোনেরা এখানে উপস্থিত হয়েছেন। আজকে এখানে যা আমার কাছে কাগজ দেওয়া ধরানো হয়েছে, যে রিপোর্ট করা হয়েছে, প্রায় 41 ফ্যামিলির প্রায় 171 ভোটার আজকে এখানে যোগদান করছেন। আমি বলবো যে ঠিক সময়ে আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি ছাড়া এই দেশ, এই রাজ্য এবং এই এডিসি কোনো অবস্থায় উন্নয়ন হবে না। এবং আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। সবাই জানেন যে এডিসির কটা আসন? 28টা আসন। তো এই 28টা আসনে প্রথমবার ভারতীয় জনতা পার্টি আজকে 28 আসনেই কিন্তু আজকে প্রতিদ্বন্দ্বিতা করছে। আপনারা কি খুশি? আর এইভাবে বললে হবে না, খুশি? শিওর? আমরা এবার এডিসির মধ্যে আমরা সরকার গঠন করব তো? কোনো সন্দেহ? নো সন্দেহ? শিওর? কেন করব? কারণ আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে ভারতীয় জনতা পার্টির যেখানেই সরকার, আমাদের গার্জিয়ান আছেন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আছেন, সেখানে কোনো রকম ট্রান্সপারেন্সি ছাড়া কোনো সরকার হয় না। এতদিন ধরে লুট তরাজের সরকার আপনারা দেখেছেন, এবং সত্যিকারের অর্থে জনজাতিদের উন্নয়ন যদি করতে হয় একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার ছাড়া সেটা কোনোদিন সম্ভব হবে না। আমাদের এখানে আপনারা সবাই জানেন যে আমাদের সরকার দুবারে ভারতীয় জনতা পার্টির সরকার এখানে হয়েছে। আমাদের ডাবল ইঞ্জিনের সরকার চলছে দিল্লিতে, আর ত্রিপুরাতে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার। এখন এডিসি যদি আমরা দখল করি তাহলে আমরা কি হবে? আমরা ট্রিপল ইঞ্জিনের সরকার আমরা গড়ব। বন্ধুগণ, আমাদের মেইন ইঞ্জিন যে সরকার যিনি চালাচ্ছেন ওনার নাম কি? যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। আমাদের সরকার আছে, আপনাদের সরকার আছে, এবং আমাদের ডেস্টিনেশন কোথায়? 2047। সেখানে আমাদের পৌঁছতে হবে 2047-এ বিকশিত ভারত। বিকশিত ভারত কখন হবে? যদি বিকশিত ত্রিপুরা না হয়, বিকশিত রাজ্য না হয়, বিকশিত এডিসি না হয়, কোনো দিন বিকশিত ভারত হবে না। কাজে বিকশিত ভারত যদি করতে হয় বিকশিত ত্রিপুরা আমাদের করতে হবে। বন্ধুগণ, আমরা দেখেছি আজকাল নানা রকম ভাবে ঘুম থেকে উঠেই চিন্তা করে কিভাবে ইস্যু তৈরি করা যায়, নানা রকম ফন্দিয়া তৈরি করে এবং সেগুলো মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। আপনারা সবাই জানেন যে বিশ্রামগঞ্জে আমরা নগর পঞ্চায়েত করছি, কি বলছেন যে না ঠকাই দিছে, ঠকাই দিছে। কি ঠকাই দিছে ভাই? কি ঠকাই দিছে? বলে এডিসির জায়গা নিয়ে নেন। আরে তারপর তো আসলেন, আসার পর দেখলেন, যখন অফিসাররা বুঝালেন তারপর সেখান থেকে হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেলেন। তো এই ধরনের বিভ্রান্তি করার, এখন অমরপুর নিয়েও বলছেন, তো মানুষকে বিভ্রান্তি করার আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আমি যতদিন ধরে মুখ্যমন্ত্রী আছে, আমাদের সরকারের মুখ্যমন্ত্রী আছে, মাননীয় প্রধানমন্ত্রীজি আছেন, এক রত্তি এডিসির জায়গা
কেউ দখল করতে পারবে না, এটা আপনাদেরকে আশ্বস্ত করছি। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা এডিসির যেমন উন্নয়ন চাই, আমরা নগর পঞ্চায়েতের উন্নয়ন চাই, আমরা লোকাল বডির সব জায়গায় আমরা উন্নয়ন চাই। বন্ধুগণ, আজকে খালি ঠকায় বলে, উনি ঠকায় সবাইকে, জনজাতিদের ঠকিয়ে ঠকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা এই ঠকাই পার্টি করে থাকে। আরেকটা কথা আমার খুব ভালো লাগছে আজকাল বলতে আমার আপনাদের সামনে, আপনারা জানেন টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস, আর এখানে কি টিএমপি অর্থাৎ তৃণমূল আমাদের তীব্রামাথা পার্টি। খুব বেশি একটা ডিফারেন্স নেই। টিএমসিও যা যা করছে ওয়েস্ট বেঙ্গলে, মার দাঙ্গা গণতন্ত্রর টুটি টিপে ধরেছে, এখানেও এই টিএমপি তীব্রামাথা পার্টি একই করছে, একই আদুলির শিক্ষার ওই দিক আর ওই দিক, অর্থাৎ টিএমপি আর টিএমসি সেম। এইভাবে হবে না। মাননীয় প্রধানমন্ত্রীজি অলরেডি আমাদের যে পরিভাষা, রাজনীতির পরিভাষা পাল্টে দিয়েছেন। ভদ্রভাবে রাজনীতি করতে হবে। ভুল এই যে মিথ্যা কথা বলার যে অভ্যেস, এবং এখানে আমি এই যখন আসছিলাম বলছিল যে ক্রন্দনরত থাকে, অনেক সময় নাটকও করেন অনেকে, এবং আমি আজকে এখানে আসার পর আমি জানলাম, আমি যদিও খবর পেয়েছি আগে, যে এখানে নাকি একজন আইএএস অফিসারকে দাঁড় করানো হয়েছে, জামাতিয়া সাহেব। ভালো কথা, আমাদের সরকারেরই ছিলেন এবং উনি সিও ছিলেন, কিন্তু বন্ধু আমি বলবো উনার সময় যত কেলেঙ্কারি হয়েছে, এই যে লুটপাট হয়েছে উনার সময়ই হয়েছে। বন্ধুগণ, আমাদের সরকার খালি গঠন হতে দিন, তারপর যদি প্রমাণ হয় তাহলে কোথায় যাবে আপনারা সবাই বুঝতে পারছেন, কাউকে ছাড় দেওয়া হবে না। বন্ধুগণ, আমরা ওনাদের সাথে থাকতে দিয়েছিলাম, ত্রিপুরা অ্যাকর্ড হয়েছে, সেখানে অলরেডি দিল্লিতে গিয়ে আমিও গিয়েছিলাম। সেখানে ত্রিপুরা অ্যাকর্ডে কি বলা হয়েছে যে আমরা এই বিষয়গুলো দেখব, কিন্তু এই 6 মাস আমরা কোনো রকম আন্দোলন করব না, আমরা কাউকে মারব না। কিন্তু যেদিন ত্রিপুরা অ্যাকর্ড হয়েছে তার পরের দিন থেকে আক্রমণ, মার পিট ইত্যাদি আপনারা সবাই জানেন। তাহলে এই অ্যাকর্ড ভঙ্গ কে করেছে? এই অ্যাকর্ড ভঙ্গ কে করেছে? একদিকে মারবে, আবার আরেকদিকে চোখ রাঙাবে, আবার বলছে আমাদের দাবি মানতে হবে। সেটা কোনো অবস্থায় আমরা এই ভারতীয় জনতা পার্টি অন্ততপক্ষে সেগুলো আমরা মানব না। আমরা বন্ধুগণ, এখানে নিরীহ শরণার্থী বন্ধুগণ অনেকে আছেন। আমি আপনাদের বলবো 23 বছর ধরে যাদের কথা কেউ শুনেননি, এখানে সিপিএমও ছিল, কংগ্রেসও ছিল, এখানে অনেকেই ছিল, তখন তো এই নিরীহ শরণার্থীদের সম্পর্কে কি অবস্থার মধ্যে ওরা জীবনযাপন করত। কিন্তু আমাদের সরকার আসার পর সেখানে ওনাদেরকে বাসস্থানের ব্যবস্থা, ওখানে বিজলির ব্যবস্থা করে দেওয়া, ওখানে তাদের জন্য ফিক্সড ডিপোজিট রাখা, ওনাদের রেশনের ব্যবস্থা করা, বিদ্যালয়ের ব্যবস্থা করা, ইভেন যারা ইয়াং জেনারেশন আছেন তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে যাতে সাস্টেনেবল জীবনযাপন করা যায়। আমি নিজে গিয়ে সেখানে টুল কিটস পর্যন্ত বিতরণ করেছি, এবং 800 কোটি টাকার মতো আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় গৃহমন্ত্রীজি এবং আমাদের ত্রিপুরা সরকার তাদের জন্য সব ব্যবস্থা করছে। আমি বলবো না যে সব হয়ে গেছে, তারপরেও কিছু না কিছু সমস্যা থাকতে পারে, কিন্তু আমরা সেগুলো আলোচনার মাধ্যমে আমরা সেগুলো করবো। আপনারা তো কিছু করেননি। এর আগেও আপনারা দেখেছেন যে এটিটিএফ এবং যারা উগ্রপন্থীর সাথে যুক্ত এনএলএফটি, তাদের সাথেও মৌ হয়েছে। সিপিএম এর সময় এই সমস্ত যে উগ্রপন্থী সৃষ্টি করা, মস্তান গুন্ডা তৈরি করা, মানুষকে খুন করা, সন্ত্রাস করা আমরা সব সময় দেখেছি। আজকে আমাদের সরকার 2018-তে সরকার গঠন হওয়ার পর আপনারাই বলুন, কোন জায়গার মধ্যে মানুষ শান্তিতে বসবাস করছে, শান্তিতে মানুষ থাকতে চায়, এবং মানুষ চায় আমি শান্তিতে থাকি। ডর ভয় দিয়ে লাভ হবে না, গায়ের জোর দিয়ে লাভ হবে না। বন্ধুগণ, আমাদের সরকার এখানে একটা সুস্থির সরকার আমরা গঠন করতে চাই। বিশেষ করে এডিসির মধ্যে যদি আমরা সুস্থির সরকার না গঠন করতে পারি, এবং আমি আবার বলছি আমি আপনাদেরই একজন, এবং জনজাতিদের উন্নয়ন যতক্ষণ ধরে না হবে আমি ততদিন ধরে কাজ করে যাব। বন্ধুগণ, সেইভাবে নির্দেশ আমাদের প্রধানমন্ত্রীজির নির্দেশ আছে। আরে यार जनजाति लोग तो सब हमारे ही आदमी है। और মাননীয় প্রধানমন্ত্রীজি এই জনজাতিদের প্রতি এত স্নেহশীল এবং এত বেশি চিন্তা ভাবনা করেন, যার জন্য আপনারা একটু ভাবুন যে আমাদের দেশের রাষ্ট্রপতি একজন জনজাতি, তাও একজন মহিলা,
আমাদের দ্রৌপদী মুর্মুজিকে বানিয়েছেন। আজকে আমাদের ত্রিপুরার যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন ত্রিপুরার এই মহারাজা ফ্যামিলি, উনাকে আজকে এই ত্রিপুরার মতো ছোট একটা রাজ্যের থেকে নিয়ে তেলেঙ্গানার উনাকে রাজ্যপাল বানিয়েছেন। আর এখন তো আরো প্রমোশন পেয়েছেন, মহারাষ্ট্রের রাজ্যপাল বানিয়েছেন। সেটা কেন কি করে সম্ভব হয়েছে? যে জনজাতিদের প্রতি দরদ আছে বলেই সেটা সম্ভব হয়েছে বন্ধুগণ। আজকে আপনারা জানেন যে ত্রিপুরা সরকার এই সমাজপতিদের জন্য কেউ যা চিন্তা করেনি। এই সমাজপতিদের জন্য আমাদের সরকার আসার পর তাদেরকে সম্মান দেওয়ার জন্য যে সাম্মানিক 2000 টাকা করে আমরা দিয়েছি। তারপর কিছুদিন আগে আমরা ডিসিশন নিলাম যে না 2000 না, তাদেরকে 5000 টাকা করে দেব। আমরা 5000 টাকা করেছি বন্ধুগণ। 19টা জনজাতি গোষ্ঠী আছে মেজর। তারপর আমি দেখলাম আরো জনজাতি গোষ্ঠী প্রায় 40-র উপরে আছে। আমি চিফ সেক্রেটারি মহোদয়কে বললাম যে খুঁজে বের করো, কারণ এইরকম আছে 1000, কেউ 500, এইরকম পপুলেশনে আছেন। সবাইকে, যেখানে কেউ চৌধুরী থাকবে, কেউ রায় থাকবে, বিভিন্ন নামে থাকবে, সবাইকে আমরা 5000 টাকা করে আমরা দেব। তার জন্য আমি নির্দেশ দিয়েছি বন্ধুগণ। আপনি আরেকজন ফান্ডামেন্টালিস্ট, উনিও এক কথা বলেন, আর এখানে এই মথার যিনি প্রতিষ্ঠাতা উনিও এক কথা বলেন, অর্থাৎ কয়েনের এই পিন আর ওই পিন। উনি বলছেন কি নর্থ ইস্টকে নাকি পুরো বাংলাদেশে নিয়ে নেবেন, আর উনি কি বলছেন কক্সবাজার এবং চিটাগাংকে নিয়ে নেবেন। তাই এই যে কথাগুলো মানুষকে বোকা বানানোর যা যা দরকার সব এই যে পার্টির প্রতিষ্ঠাতা এবং এই পার্টি সবসময় এগুলো বলে থাকেন বন্ধুগণ। আপনাদের এখন বুঝতে পারবে, আমরা এখন বুঝতে পারছি যে ওনাদের কাছে আর কোনো এখন ইস্যু নেই। গ্রেটার ত্রিপুরাল্যান্ড গেল, এরপরে পুইলা জাতি হলো, এরপরে কংগ্রেস হলো, এখন আবার মথা হলো। একের পরে কখন যে কি হবে বলা মুশকিল আগামী দিন। এর মধ্যে তো হয়ে গেছে কি একটা নতুন নর্থ ইস্ট, একটা ওয়ান নর্থ ইস্ট। আমি জানি না পরে আর কি বলবে, ওয়ান ইন্ডিয়া বলবে কিনা জানি না। অদ্ভুত অদ্ভুত কথা আমরা শুনছি, খুব ভালো, কিন্তু এই কথাগুলো মানুষ এখন বুঝে গেছে বন্ধুগণ। আমরা কিছুদিন আগে শুনেছি যে আগরতলার মালিক আমি আগরতলার মালিক, আমি তেলিয়ামুড়ার মালিক, এবং আমি দেখেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক লোক পয়সাপাতি নিয়ে যাচ্ছিলেন মালিককে ওই তার ভাড়া দেওয়ার জন্য, কিন্তু মালিককে খুঁজে পান না। তারপর বলছেন না আমি এই মালিককে বলিনি, আমি আরেক মালিককে বলেছি, ওই বাঙালির কি একটা আছে তাদেরকে বলেছে। যখন যখন যা দরকার তখনই তা বলে। রাজতন্ত্রের কথা এখনো উনি মনে রেখেছেন, বললে আবার সমস্যা হয়। উনি আবার বলেন যে মুখ্যমন্ত্রী রাজতন্ত্রের কথা বলেন, তাই তো বলছি এখন রাজতন্ত্র নেই, এখন রাজতন্ত্রের দিন গেছে, এখন গণতন্ত্র। মানুষ এই 28টা যে আমাদের আসনের আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, বুঝতেই পারিনি যে 28টার মধ্যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা কিন্তু তাদের সাথে একসাথে চলার চেষ্টা করেছিলাম, আশাও করেছিলাম, কিন্তু যেভাবে আমাদের যারা কার্যকর্তা সাধারণ মানুষ তাদেরকে যেভাবে জবরদস্তি জবরদস্তি গলা টিপে টুটি টিপে ধরে এবং তাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। আমাদের যারা কার্যকর্তা, আপনারা সবাই জানেন আসারামবাড়ির ঘটনা, আমাদের কার্যকর্তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে মন কি বাত অনুষ্ঠান সেটা শুনছিলেন, সেখানে গিয়ে আক্রমণ যে না আমাদের এখানে এডিসির মধ্যে মন কি বাত অনুষ্ঠান হবে না, ন্যাশনাল পার্টি আমাদের এই এডিসির মধ্যে ঢুকতে দেবেন না। অদ্ভুত, এ হয় নাকি কখনো? কি ভাবছেন কি আপনি? আমি বললাম আমরা ঢুকবো সেখানে বিভিন্ন জায়গায়। কালকেও আপনারা দেখেছেন কমলপুরে আমাদের একজন এমএলএ সাহেব, উনার উপর আক্রমণ, উনার গাড়ি ভেঙে দিয়েছে, যেখানে খুশি সেখানে ভাঙচুর। এবং এর আগেও আমরা দেখেছি বিভিন্ন জায়গার মধ্যে আমাদের আরেকজন মন্ত্রী উনাকে ইট পাটকেল মেরে এবং উনার উপর আক্রমণ করে উনার গাড়ি পর্যন্ত ভেঙেছে। এইগুলো করছেন কেন? আমাকে সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করছেন, আপনাদের পার্টনার উনারা এরকম কেন করছেন? কারণ কেন করছেন? কারণ এই যে বিশাল সংখ্যক মানুষ আজকে জনজাতি ভাই বোনরা ভারতীয় জনতা পার্টি মাননীয় মোদীজির উপর বিশ্বাস যখন চলে এসছে, পায়ের নিচে মাটি আস্তে আস্তে করে সরে যাচ্ছে। সেই কারণেই এখন ভাবছে যদি এই ধরনের মার দাঙ্গা ইত্যাদি করা যায় তবে মানুষ ভয় পাবে এবং আমাদের কথা শুনবে। কিন্তু মানুষ যদি একবার রেগে যায়, মানুষ যদি একবার ডিসিশন নেয়, তাহলে ওদের খুঁজেও পাওয়া যাবে না বন্ধুগণ। আগামী দিন আমি নিশ্চিত এই মথা যে শব্দ সেটা খুঁজে পায়, এটি ইতিহাস হয়ে থাকবে যে কথা নাই বার্তা নাই। হঠাৎ করে 103টা বিসি
হঠাৎ করে তৈরি করে দিল। আরে আমরা বললাম এইভাবে 123টা পেয়েছি, আপনারা কি করে তৈরি করেন? সরকারের সাথে কথা বলতে হবে না, গ্যাজেট নোটিফিকেশন বের করে দিয়েছে। আর বিভ্রান্ত করার জন্য সুপ্রিম কোর্টে কেস করেছেন। কি করেছেন? যে পিসি ইলেকশন হচ্ছে না, ত্রিপুরা সরকার এবং নির্বাচন যে আমাদের যে ইলেকশন কমিশন আছেন তারা করছে না, কেস করলেন। পরবর্তী সময়ে যে অ্যাডভোকেটকে ওনারা ধরলেন, সেই অ্যাডভোকেট বললেন তাড়াতাড়ি গিয়ে 123টার যে বিসি আছে তাড়াতাড়ি ক্যান্সেল করো। আমরা যখন বললাম তখন করেনি, 123টা ক্যান্সেল করলো। তারপর বললো কি, প্রথমে আমরা যখন বললাম যে অসাংবিধানিক কাজ আপনারা করছেন, সব সময় এটা আউট অফ দ্য ওয়ে, সংবিধান ওনারা মানেন না, গায়ের জুড়ে কাজ করতে চায়, সে 123 বিসি শেষ পর্যন্ত ক্যান্সেল করলেন। এখন কি করলেন? কোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে মানুষকে কিভাবে বোকা বানানো যায়, সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে বলছেন এবার বিসি ইলেকশন হচ্ছে। আরে আমরাও তো চাই বিসি ইলেকশন করতে, কে মানা করেছে? কিন্তু বিসি ইলেকশন করতে গেলে প্রথমে তো আপনারা সবাই জানেন যে 2021-এ সময় আমাদের এখানে করোনা হয়েছিল। তারপর যারা রিয়াং শরণার্থীরা এখানে এসছেন তাদের ভোটাধিকার যাতে প্রয়োগ করতে পারে, আমরা তার জন্য আমরা বললাম আমাদের সময় লাগবে এবং সবার আমরা ভোটাধিকার কিন্তু আজকে আমরা তাদের এই রিয়াং শরণার্থী যারা ছিলেন, ব্লু রিয়াং যারা এসছেন মিজোরাম থেকে, তাদের আমরা করলাম। তো সময় লেগেছে। তারপরে ওনারা এক সময় ওনারা নোটিফিকেশন দেওয়ার কথা ওনারাই দেন না। তো বিভিন্ন সময়ে ওনাদের কারণেই বিসি হয়নি। আমরা তৈরি ছিলাম, আমরা এখনো তৈরি আছি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে কি বললেন? সুপ্রিম কোর্ট থেকে বললেন, যখন আমাদেরকে জিজ্ঞেস করা হলো আমরা বললাম আমরা এডিসি ইলেকশন সময় মতো যে সঠিক যে টাইম আছে সেই টাইমে করব। সুপ্রিম কোর্ট থেকে আমাদেরকে বললেন যদি আপনারা এডিসির সাথে বিসি ইলেকশন একসাথে করতে পারেন তাহলে খুব ভালো, এবং যদি করতে পারেন কিনা ইফ পসিবল দেখেন। আমাদের এখান থেকে বলা হলো যে একটা যে পোলিং বুথ হবে এত দূর হবে এবং যে পুলিশিং ব্যবস্থা, যে অফিসার, সেটা সম্ভব হবে না। কিন্তু আমরা বিসি চাই, তবে একসাথে আমরা তৈরি আছি। যদি আপনারা আরো 5-6 মাস সময় দেন, যদি আপনারা এডিসিও একসাথে করান তাহলে আমরা রেডি। কিন্তু শেষ পর্যন্ত আমরা বললাম যে না, আমরা এডিসি সময় মতোই করব। সেখান থেকে বিসি কি বলল যে মনসুনের আগে যেন বিসিটা হয়। আমরা বললাম নো প্রবলেম। তো শেষ পর্যন্ত জুন জুলাইয়ে বললেন যে আপনারা দেখুন। আমরা বললাম এখানের মনসুন অনেক আগে শুরু হয় এবং কাজে জুন জুলাইয়ে দিয়েছেন এবং তখন মনসুনের অবস্থা দেখে পর্যালোচনা করবেন। এখন বেরিয়ে বলছেন কি আবার বিভ্রান্ত করার জন্য আমরা জিতে গেছি। আরে কি জিতে গেছেন? এতদিন ধরে বিসি হয়নি। আরে আমরা তো তৈরি আছি, আমরা আবার বিসি আমরা ইলেকশন লড়বো। তো এই ধরনের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা তারা বারবার করে থাকেন। আমার আগে এখানে বলেছেন আমার পূর্ববর্তী বক্তারা যে থামসা। আরে থামসা জনজাতিদের যদি থামসা হয় তাহলে এই ফান্ডামেন্টালিস্ট যারা মুসলিম আছেন তাদেরকে, আবার বাঙালি যারা ফান্ডামেন্টালিস্ট মুসলিম আছেন তাদেরকে নিয়ে আবার থামসা কোথা থেকে হবে বন্ধুগণ? আমি দেখেছি আজকাল কিছু বাঙালি সেই ফান্ডামেন্টালিস্ট যে মুসলিম আছে তারা আজকাল মথার হয়ে প্রচার করছে। তাহলে বিভ্রান্ত করার যা অপকৌশল আছে সবকিছু কিন্তু ওনারা করেন। ওনাদের উপর আর কত বিশ্বাস করবেন বন্ধুগণ? আর প্রথমে কি বললেন? গ্রেটার তিপ্রাল্যান্ড কোথায় বন্ধুগণ? আপনারা কখনো শুনেছেন গ্রেটার তিপ্রাল্যান্ড কোন জায়গায় আছে? সেই গ্রেটার তিপ্রাল্যান্ড খুঁজতে গেলে আপনার কিন্তু বাংলাদেশে ঢুকতে হবে। এটা কিন্তু বেআইনি, আপনি পারবেন না। কোনো সরকার বা সরকারের কোনো লোক বা সাধারণ মানুষও যদি বলে, আর ভারত কখনো অন্য কোনো দেশের জায়গায় কোনো সময় সেটাকে আক্রমণ করেন না, পাশাপাশি তাকে দখল করেন না। আরে আমাদের জেএনকে, জম্মু এন্ড কাশ্মীরের অধিকৃত পাকিস্তান যে পাক জায়গা, সেখানেই আমরা নিচ্ছি না। এখনো অনেক চিন্তা ভাবনা চলছে। আর সেই জায়গার মধ্যে অসাংবিধানিক কথা বলে যে বাংলাদেশের চিটাগাং এবং সেখানে যে
আমাদের কক্সবাজার সেটাকে তো নিয়ে যাবে মানুষকে বোকা বানানোর, এবং এটা কিন্তু বেআইনি, এবং তার বিরুদ্ধে যদি কেউ কেস করে আইনি ব্যবস্থা কিন্তু হতে পারে বন্ধুগণ। এটা কোনোদিন সম্ভব হবে না। এই ধরনের চিন্তা ভাবনা আমি দেখেছি যে যখন খুশি তখনই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আরেকটা বিষয়, ওইদিকে বাংলাদেশের সহজ সরল মানুষ অনেক সময় অফিসে গিয়ে বুঝতে পারে না কার কাছে যাব। আমরা সাব ডিভিশনাল লেভেলে একজন করে অফিসার আমরা দিয়েছি, আমরা ডিস্ট্রিক্ট লেভেলে একজন করে অফিসার দিয়েছি। তার কাজ কি? তার কাজ হচ্ছে জনজাতিদের যত স্কিম আছে, কেন্দ্রের যে স্কিম আছে, আমাদের ত্রিপুরা সরকারের যে স্কিম আছে, শুধু সেইগুলো তারা দেখবে। এই কাজগুলো আমরা এর মধ্যে আমরা করেছি বন্ধুগণ। কিন্তু আজকে আমরা এখানে যে বিষয়টা নিয়ে আমরা এখানে আজকে একসাথে হয়েছি, মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের যে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যাকে নির্বাচনের জন্য আমরা ওনাকে মনোনয়ন দিয়েছি মহারানী চ্যালেঞ্জ থেকে, তাকে আপনারা 12 তারিখ ভোর সকাল 7টার মধ্যে পৌঁছে যাবেন বন্ধুগণ। আর পদ্ম চিহ্নে যদি একবার টিপ দিয়ে দিন, শুধু নিজে টিপ দেবেন না, অন্যদেরকেও বলবেন। এই যে ভোট যাবে সেটা আমাদের যে সম্রাট জমাতিয়ার এখানে যাবে না, সেটা কার কাছে যাবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ওখানে যাবে বন্ধুগণ। আপনারা দয়া করে আরো আওয়াজ তুলবেন আপনারা, যে এই যে এখানে এই যে এডিসির মধ্যে যে ধরনের করাপশন হয়েছে তার বিরুদ্ধে যদি একটা ভালো সরকার আপনার আনতে হয়, তাহলে আপনাদের একসাথে আপনাদের থাকতে হবে বন্ধুগণ। আজকে আসারাম বাড়ির মধ্যে আপনারা ঘটনা জানেন, যখন এই ঘটনা হয়েছিল সেখানে আমাদের জনজাতি ভাই বোনেরা সেখানে তারা এই প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান দেখছিল, এবং সেখানে তাদেরকে মেরেছে, শুধু তাদের বাড়ি ঘর ভেঙেছে, তাদের গাড়ি উল্টে দিয়েছে, সেগুলোকে নষ্ট করেছে। আমি পরের মাসে সেখানেই কিন্তু গিয়ে আমি আমার এই মন কি বাত অনুষ্ঠান করেছি। যেখানে আক্রমণ আমি সেখানেই পৌঁছে যাই বন্ধুগণ। কালকেও কমলপুরের ঘটনা হয়েছে, একজন অ্যারেস্ট হয়েছে, বাকিগুলোর পিছনে আমি পুলিশকে নির্দেশ দিয়েছি তাদেরকে ধরতে হবে, কোনো অবস্থায় ছাড় যেন না দেওয়া হয়, এবং আমরা আইনের শাসন আমরা থাকবো। আমরা কারোর বিরুদ্ধে, এই পার্টি কাউকে আক্রমণ করে না, কিন্তু মাঝে মাঝে আইনকে ঠিক রাখতে গেলে মাঝে মাঝে শান্তির জন্য শক্তির প্রয়োগ করতে হয়, এবং শক্তি প্রয়োগ আমরা আইন মেনে আমরা সেই শক্তি প্রয়োগ করব বন্ধুগণ। এবং আজকে এখানে আপনারা জানেন যে কুমডুঙ্গে আমাদের যে পার্টি ছিল, দুবার সেখানে আগুন জ্বালিয়ে দিয়েছে। এটা কোন ধরনের পার্টি? আপনারাই বলুন, এটা কোন ধরনের পার্টি? যে না আমাদের এখানে কেউ আসতে পারবে না, ন্যাশনাল পার্টি এডিসির মধ্যে আসতে পারবে না। এটা কি কারোর নিজের সম্পত্তি? কারোর নিজের সম্পত্তি নয়। আমরা বলেছি আমরা যাব, এখন আমরা সেখানে যাচ্ছিও, সেখানে নতুন করে আবার আমরা সেখানে আমরা পার্টি তৈরি করিয়েছি বন্ধুগণ। হবে, এইগুলো হবে, কিন্তু আমরা কোনো অবস্থায় আমরা কিন্তু দমবার পাত্র নই বন্ধুগণ। আমি নিশ্চিত যে 28টা যে আসন আমি বারবার প্রথম দিন থেকে বলে এসেছি, কারণ অনেক চেষ্টা করেছি। এর মধ্যে একটা জিনিস আপনাদের বোঝা উচিত যে কিছুদিন আগে কত চালাকি, কত ধরনের চালাকি। আজকেও একটু আগে আমার কাছে খবর এসছে, কথায় কথায় হাইকোর্টে যায়। হাইকোর্টে গিয়ে কি বলছেন, যে বাংলাদেশ থেকে নাকি প্রচুর লোক এখানে চলে এসছে, রোহিঙ্গারা নাকি চলে এসছে। হাইকোর্ট থেকে যখন সমস্ত রিপোর্ট পেল, সাথে সাথে ডিসমিস করে দিল। আমি গাড়িতে যখন আসছিলাম তখন এই খবরটা পারলাম। মানে এটাকে নিয়ে কিভাবে আরো মানুষকে বিভ্রান্ত করা যায়, মানুষকে ভোটের আগে। এবং এই যে যিনি গেছেন উনার সম্পর্কে সবাই জানেন, উনার আগের হিস্ট্রি সবাই জানেন যে উনি একটা নতুন আবার পার্টি যদি তীব্রমতার পার্টির হয় তাহলে মুশকিল। তো উনি কি বলেছেন, যে একটা অন্য আরেকটা নাম দিয়েছেন, কি নাম, যে নামে উনি একটা নতুন করে আন্দোলন সৃষ্টি করেছিলেন কিছুদিন আগে। সেই আন্দোলনে আমরা সবাই দেখতাম আগরতলার মধ্যে টায়ার পুড়িয়েছিল, পার্টির নাম না দিয়ে আরেকটা নাম দিয়ে তারা সেখানে টায়ার পুড়াচ্ছিল। অলরেডি সব ঠিকঠাক হয়েছিল, এবং সেখানে আমাদের মনে আছে কমলপুরের কাছে সেখানে শোরুমার এখানে শান্তির বাজারে পরবর্তী সময়ে 2টো অবধি যখন দেখে আমাদের তো কেউ আক্রমণ করছে না, পুলিশ সেখানে আক্রমণ করছে না,
তখন 2টোর সময় তারা উঠিয়ে দিল। শেষ পর্যন্ত কি আমরা দেখলাম, সুরমাতে শান্তির বাজারে সেখানে দোকানগুলোতে আগুন লাগিয়েছে, সেখানকার কারোর চোখে আঘাত লেগেছে, চোখ নষ্ট হয়ে গেছে। এরকম চক্রান্ত এর আগে গন্ডা তুইসাতেও তারা এই ধরনের দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে, ইচ্ছে করে করছে। বন্ধুগণ, আপনারা সজাগ থাকবেন। এই দাঙ্গা এই দাঙ্গাবাজদের কোনো অবস্থায় ভোট নয়, এই চোরদের কোনো অবস্থায় ভোট নয়। বন্ধুগণ, আগামী দিন ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে একটা সুস্থ নতুন ত্রিপুরা করার জন্য আমি সবার কাছে আবেদন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি।